আমার দেশে ভারতীয় আগ্রাসন আর চলতে দেওয়া। বিগত 15 বছর ভারতের প্রেসক্রিপশনে অনেক কিছু করা হয়েছে। ভারতকে খুশি করার জন্য আল্লামা সাঈদীকে হত্যা করা হয়েছে, ভারতকে খুশি করার জন্য ট্রানজিট দেওয়া হয়েছে, ভারতকে খুশি করার জন্য ইসলামী আন্দোলনের শীর্ষ নেতৃবৃন্দকে ফাঁসি দেওয়া হয়েছে, ভারতকে খুশি করার জন্য আলেম উলামাদেরকে হত্যা করা হয়েছে, ভারতকে খুশি করার জন্য সিলেটের ইলিয়াস আলীকে গুম করা হয়েছে, ভারতকে খুশি করার জন্য সালাউদ্দিন কাদের চৌধুরীকে হত্যা করা হয়েছে। যে বাংলাদেশে সংখ্যালঘু নির্যাতন হচ্ছে, অথচ বাস্তব কথা হলো বাংলাদেশের সংখ্যালঘুরা জামাইয়া ধরে আছে। তবে ইউনূস সাহেবের প্রেস উইংকে আমি বলবো, আপনি আপনার প্রেস উইং শক্তিশালী করেন। আপনার প্রেস উইং খুব একটা শক্তিশালী বলে আমার মনে হচ্ছে না। নইলে ইন্ডিয়ান চ্যানেল এগুলো 3-4 মাস ধরে প্রচার করে। আপনার প্রেস উইং থেকে বাংলাদেশের সব মিডিয়াকে বলে দেন যে বাংলাদেশে হিন্দুরা যেভাবে সুরক্ষিত আছে এগুলা যেন বেশি বেশি প্রচার করে। যারা প্রচার করবে না বুঝবেন এরা প্রথম আলো আর ডেইলি স্টারের মতো মাল। এদের বিরুদ্ধে বাংলাদেশের মানুষ ব্যবস্থা নেয়, ঠিক কিনা? ঢালাও ভাবে প্রচার করছে বাংলাদেশে নাকি সংখ্যালঘু নির্যাতন হচ্ছে। এই কথাটা বিপরীত, বরং তাদের দেশে সংখ্যালঘু, সেখানে মাইনরিটি। সংখ্যালঘু কারা? আপনারা বলেন। মুসলমানরা খুব ভালো আছে? খুব ভালো আছে? খুব ভালো নেই। মুসলমানরা খুব একটা ভালো নেই। সেখানে মুসলমানদের উপরে কাশ্মীরে এবং ভারতের অন্যান্য এলাকায়, গুজরাটে, অন্যান্য সব জায়গায় ভারতবর্ষে মুসলমানদের উপরে কঠিন নির্যাতন নিপীড়ন চলছে। এই তো গত সপ্তাহে আপনারা অনেকে জানেন 4 জন ভাইকে মসজিদে কুপিয়ে মসজিদে তারা 4 জন ভাইকে হত্যা করেছে। 4 জনকে হত্যা করেছে। ভারতবর্ষে মুসলমানদের উপরে তারা যুগের পর যুগ ধরে নির্যাতন করছে, আর তারা বলে সাম্প্রদায়িক সম্প্রীতির কথা। এদের মুখে, সন্ত্রাসীর মুখে সাম্প্রদায়িক সম্প্রীতির কথা মানায় না। এরা তো হলো সেই সন্ত্রাসী যারা আমাদের শত শত বছরের ঐতিহ্য আমাদের বাবরি মসজিদ দখল করে তারা রাম মন্দির বানিয়েছে। তারা আমাদেরকে সাম্প্রদায়িক সম্প্রীতির সবক দেয়। ব্যাককলের দল, তোরা নিজেরাই তো জঙ্গি, নিজেরাই তো সন্ত্রাসী। 47-এর পর থেকে আজ 2024, 73 বছর ধরে তোদের কর্মকাণ্ড সবাই জানে। এই ভারতবর্ষ এটা মুসলমানদের, এই ভারতবর্ষ 750 বছরের বেশি সময় মুসলমানরা শাসন করেছে। তারপরে আবার ব্রিটিশরা যখন স্বাধীনতা কেড়ে নিল, ব্রিটিশদের কাছ থেকে আবার ভারতবর্ষের স্বাধীনতা আদায়ের জন্য সবচেয়ে বেশি রক্ত দিয়েছে মুসলমানরা। মুসলমানদের কারণে ভারত পাইছো। এরপরে দ্বিজাতির তত্ত্বের ভিত্তিতে ভারত পাকিস্তান আলাদা হয়ে হিন্দুস্তান হলো, পাকিস্তান হলো। হিন্দুস্তানে আমাদের কিছু মুসলমান ভাই থেকে গিয়েছে। সেই 47 থেকে এখন পর্যন্ত এত নির্যাতন তোমরা করছো, তার বিপরীতে আমার দেশে কোনো সংখ্যালঘু নির্যাতন হয়। কারণ সংখ্যালঘু বা অমুসলিমের উপর নির্যাতন করা এটা ইসলাম আমাদেরকে শেখায় না। এগুলো প্রচার করে করে ভারতীয় মিডিয়া এগুলো প্রচার করে করে আজকের এই উত্তেজনাকর পরিস্থিতি তৈরি করেছে। এখন আবার আরো চরম উত্তেজনা তৈরি করছে। দেখবেন রিপাবলিক বাংলা একটা চ্যানেল আছে, এখানে এক লোক, তার নাম, এই সাংঘাতিকের নাম হলো ময়ূখ রঞ্জন। দেখবেন ব্যাং যেরকম লাফায় সেও এরকম লাফায়। ময়ূখ রঞ্জন লাফাই ডিসপ্লেতে যখন বিরাট বড় একটা মানচিত্র আসে, সে বলে এই যে চট্টগ্রাম, এখানে ফেনী মাত্র 20 কিলোমিটার, এখানে ভারতের সীমানা থেকে 20 কিলোমিটার দূরে আমরা, এটা হলো বাংলাদেশের চিকেন নেক, আমরা এটাকে আগলে দিলে চট্টগ্রাম হিন্দু ভূমি হয়ে যাবে, স্বাধীন হয়ে যাবে। হে রে, চট্টগ্রাম তোর বাপ দাদার নাকি রে? হ্যাঁ, চট্টগ্রাম মানচিত্রের চট্টগ্রামের অংশের দিকে তোদের চোখ যদি আসে, সেই চোখ চট্টলার মানুষ উপড়ে ফেলবে। একটু এসে দেখ না, চট্টগ্রামের মানুষ তোদেরকে কেবল মেহমানদারি করে। তাদের চ্যানেল থেকে সর্বপ্রথম চট্টগ্রামের দাবি করা হয়েছে, তারপর সিলেট, তারপরে রংপুর। যেহেতু চট্টগ্রামের কথা আগে বলা হয়েছে, আজ চট্টগ্রাম মহানগরীর এই জুমা মসজিদ থেকে আমরা বলছি, যদি চট্টগ্রাম দখলের পরিকল্পনা এগিয়ে আসো, এই বীর চট্টলা
ইসলামের পতাকা উড়ে দেওয়ার বিজয় যাত্রা সূচনা করে দেওয়া হবে। একটু আয়সা দেখো না। আর আমার বাড়ি তো সিলেটে। আজকে সিলেটে থাকলে খুব মজা করে বলতাম, আও আইলে আমরা খুব বালা করি বাদাম দিব। কি দেবো? সীমান্ত খোলা আছে, আসেন না, আসলে টের পাবেন। সিলেটিদেরকে চিনেন? এরা শাহজালাল রহমতুল্লাহ আলাইহির উত্তরসূরি। আমি ওই ময়ূররঞ্জন সহ পশ্চিমবঙ্গ, এদিকে আসাম আছে, সিলেটের দিকে আসাম আছে, এদেরকে বলবো আমাদের সিলেটিদের আগের ইতিহাস পড়ে নিও। আমরা কিন্তু বীর বাহাদুর। কিরকম বীর বাহাদুর? হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহির নেতৃত্বে সিলেটে মুসলমানরা গৌর গোবিন্দকে সিলেট থেকে তাড়িয়ে দিয়েছে। সেই মুসলমান আমরা এসে ঢুকে দেখো না, ঠেলার নাম বুঝা, বুঝবা তখন মজা। তারপর কি বলে? রংপুর ইউনুস সাহেবকে বলবো আপনি তাড়াতাড়ি লালমনির হাটের ওই বিমান ঘাটিটা উদ্বোধন করে, তখন বুঝবে মজা। আপনারা জানেন কিনা এটা? লালমনির হাটে একটা বিমান ঘাঁটি আছে। ব্রিটিশ আমলে এটা ছিল এশিয়া মহাদেশের বৃহত্তম বিমান ঘাঁটি। এখানে যদি আমাদের বিমান ঘাঁটি স্থাপন করা যায়, ভারত আমাদের কাছে নতজানু থাকবে। ৭১-এর পরে এটা চালু হওয়ার কথা ছিল, কিন্তু ৭২-এ কোন অজানা কারণে এটা আবার, অজানা কারণ তো আপনারা বুঝেন গো, বুঝেন না? এরপরে এতকাল ধরে বন্ধ। তবে জেন জির এই ছেলেরা এবং সামনে যে আসবে আলফা জেনারেশন, এরা আরো বেশি বিপ্লবী হবে। সুতরাং এদের মন মানসিকতা বোঝার চেষ্টা করেন। আমরা কারো সামনে নতজানি হয়ে থাকতে পারবো না। ভারত যদি আমাদের সাথে বন্ধুত্বপূর্ণ আচরণ করে অসুবিধা নাই, বন্ধুত্বের সম্পর্ক রাখবো। কিন্তু যদি প্রভুগিরি দাদাগিরি দেখাতে চায়, বরদাস্ত করবে না দেশের ২০ কোটি মানুষ। আমাদেরকে হুমকি দেয়। কি হুমকি? কয় আলু পেঁয়াজ চিনি বন্ধ করে দিব। আলু পেঁয়াজ চিনি তোর বাপ দাদার নাকি? রিজিক দেন কে? রিজিকের মালিক কে? ব্যবসা হলো এমন জিনিস, পাহাড়তলি বাজারে এক দোকানদার আপনারা দিবে না, আরেকজন আগায় আসবে। আমাদের পাশের দেশ থেকে এখন জাহাজ ভরে ভরে পণ্য আসে। এখন অনেকে বলে এটা দিয়া সব অস্ত্র চলে আসে। চুরের মন পুলিশ পুলিশ, তুমি না দিলে নাই, আরো কত দেশ দেওয়ার জন্য আছে না নাই? বরং তোমাদের রপ্তানির একটা বড় কাস্টমার হলো বাংলাদেশ। এই দেশকে তোমরা হারালে তোমাদের লস। ওই যে এখানে মশির ভাই চলে আসছেন, শরীয়তপুরের মানুষ। আমি উনাদের বাসায় ছিলাম গত সপ্তাহে শরীয়তপুর মাহফিলে। ওই উনাদের বাসায় থাকাকালীন এই যে শুভেন্দু নাকি এর নাম, বিজেপি উগ্রবাদী এক হিন্দু নেতা, ওই যশোরের বেনাপুল ওই পাশে পেট্রোপুল সীমান্তে সে ঘোষণা দিয়েছে, সীমান্ত অবরোধ করলাম, কোনো পণ্য বাংলাদেশে ঢুকতে দেওয়া হবে না। আমি সেই দিন শরীয়তপুরের ভেদরগঞ্জ মাহফিলে ওই দিন জবাবে বলেছিলাম, তোর পণ্য তুই আটকায় রাখ, ওখানে পোষাইয়া শেষ কর, তাতে আমার কি, আমার কিছু যায় আসে না। শরীয়তপুরের মানুষকে সেদিন আমি বলেছিলাম, আপনারা চুপচাপ থাকেন, বাংলাদেশের মানুষ চুপচাপ হয়ে যান, ১ সপ্তাহ পরে তার পণ্য বিক্রির জন্য বাংলাদেশের মানুষের পা ধরতে বাধ্য হবে। গতকালের খবর দেখছেন? পশ্চিমবঙ্গের ব্যবসায়ীরা ওই যে নিউ মার্কেট, এটাকে তো মিনি বাংলাদেশ বলা হয়, গেছেন না আপনারা অনেকে? আমিও গেছি ওখানে। তো ওটাকে মিনি বাংলাদেশ বলা হয়। তাদের হোটেল, রেস্টুরেন্ট, তারপর যত পর্যটন আছে সব খাতে ধস আর ধস। হাসপাতালে কোনো রুগী। এখন তারা অনুনয় বিনয় শুরু করতেছে বাংলাদেশিরা না আসলে। কালকে দেখলাম এক টিভি চ্যানেল শিরোনাম করেছে, তাদেরকে আধ পেট, আমরা বলি আধা বেলা, ওরা বলে আধ পেট খেয়ে থাকতে হচ্ছে গো। কয় পেট? ওরা এরকম বলে না কথা। তো এক লোক বলতেছে কলকাতার, আধ পেট খেয়ে থাকতে হচ্ছে গো। আমি শুনে বললাম, এরকম থাকেন গো? এরকমই থাকে। বাংলাদেশিরা যদি তোমাদের পণ্য না কিনে, তোমরা না খেয়ে অভাবে অনটনে মরে যাবা। আমাদেরকে জুজুর ভয় দেখাও, আর কথায় কথায় হাসপাতালের খুঁটা দেয়। আপনারা জানেন কিনা, ভারতের অনেক, বেঙ্গালুরে, মুম্বাইয়ে, কলকাতায়, অনেক জায়গায় যারা আগে গিয়েছিলেন চিকিৎসার জন্য, চিকিৎসা দেয় নাই, বলেছে ভারতীয় পতাকাকে প্রণাম করলে চিকিৎসা দেওয়া হবে। এত বড় বীর বাহাদুর। আমি আপনাদেরকে বলবো, যে টাকায় ভারত যান ওই টাকায় মালয়েশিয়ায় যান,
আর সরকারকে বলবো, আমার যে চিকিৎসক ভাইদেরকে বলবো, আপনারা যে বই পড়েছেন মেডিকেল সায়েন্সের, ওরাও তো একই বই পড়েছে। একই বই পড়ে তারা যদি আন্তরিকভাবে চিকিৎসা দিতে পারে, আমি মনে করি আমার দেশপ্রেমিক ডাক্তাররা একটু দেশপ্রেমের চেতনায় উদ্বুদ্ধ হলে এর চেয়ে ভালো চিকিৎসা বাংলাদেশে দেওয়া যাবে। আমরা একটু ছেড়ে দেই না ওদেরকে, না খায়া মরে যাবে ওরা। এমনিতেই নাই টয়লেট। আমি 2017 সালে গিয়েছিলাম মাহফিলে, ওই দক্ষিণ 24 পরগনায়। নাম শুনছেন আপনারা? কথাটা বলি নাই কোনদিন, আজকে বলতে বাধ্য হচ্ছে এদের ব্যাপারে। ফজরের সময় মাহফিল শেষ করেছি রাত 1টায়। মসজিদ ছিল, আসার সময় মসজিদে ইস্তিনজা করে চলে আসলাম। তো সকালে ফ্লাইট আছে আমার, ঢাকার ফ্লাইট, কলকাতা এয়ারপোর্ট থেকে ঢাকায় আসলাম। তো সকালবেলা ফজরের নামাজের আগে বললাম, ভাই যে বাড়িতে ছিলাম টয়লেটে যাওয়া যাবে? আসেন। আসে বইলা আমারে বাড়ি থেকে বের কইরা অনেকক্ষণ হাঁটাইছে। হাঁটানোর পরে বলছে, হুজুর ওই যে সামনে যান। আমি ভাবছি হয়তো সামনে কিছু আছে, সামনে গিয়ে দেখি কিছুই। আবার তারা ডাকলাম, কি রে সামনে তো কিছু নাই। কয় হুজুর এগুলো প্রাকৃতিক টয়লেট। কি টয়লেট? এমনিতেই নাই তোদের টয়লেট, নাই তোদের স্যানিটাইজেশন ব্যবস্থা। না আপনারা বলবেন, হুজুর তাহলে আপনি কামটা করছেন কেমনে? ওইটা আপনাদেরকে বলে দিলেও তো প্রশ্ন থেকে যাবে। আমি আবার পরে মসজিদে গিয়েছি, যেখানে রাতের বেলা ইস্তিনজা করলাম। আবার আমি ফিরে মসজিদে গেলাম। পরে বললাম, ভাই তোমাদের এখানে এরকম অবস্থা কেন? এই ছেলেটা কলেজে পড়ে। বললাম, তুমি কই থাকো? কয় কলকাতায় থাকি। বললাম, ভালো, কিন্তু তোমাদের এই এলাকায় এরকম অবস্থা কেন? কয় হুজুর এখানে বেশিরভাগের অবস্থাই এমন, বাড়ি ঘরে কোনো টয়লেট নাই, তোমাদের স্যানিটাইজেশন ব্যবস্থা নাই, এমনি টয়লেট। এর মধ্যে যদি বাংলাদেশে তোমাদের পণ্য বিক্রি করতে না পারো, অত বলেছে আধা পেট খেতে পারছি না গো। আমি বলবো না খায়া মরে যাবা গো। আপনাদেরকে হাসানোর জন্য কথাগুলো বলছি না। আমার দেশে ভারতীয় আগ্রাসন আর চলতে দেওয়া। বিগত 15 বছর ভারতের প্রেসক্রিপশনে অনেক কিছু করা হয়েছে। ভারতকে খুশি করার জন্য আল্লামা সাঈদীকে হত্যা করা হয়েছে। ভারতকে খুশি করার জন্য ট্রানজিট দেওয়া হয়েছে। ভারতকে খুশি করার জন্য ইসলামী আন্দোলনের শীর্ষ নেতৃবৃন্দকে ফাঁসি দেওয়া হয়েছে। ভারতকে খুশি করার জন্য আলেম উলামাদেরকে হত্যা করা হয়েছে। ভারতকে খুশি করার জন্য সিলেটের ইলিয়াস আলীকে গুম করা হয়েছে। ভারতকে খুশি করার জন্য সালাউদ্দিন কাদের চৌধুরীকে হত্যা করা হয়েছে। গত 15 বছর ভারতকে খুশি করার জন্য অনেক কিছু করা হয়েছে। দেখেন না, সব দিয়েছে, কিছু আনতে পারে নাই। আপনাদের সাথে আমাদের ভাষা মিলবে কিনা জানি না। আমাদের সিলেটে আঞ্চলিক ভাষায় একটা কথা বলে, আনিস দিস না, বুঝছেন? মানে আনবেন, এটাকে আঞ্চলিক ভাষায় বলে কি আনিস। কারোর সাথে মিলছে নাকি? এখানে তো অনেক অঞ্চলের মানুষ আছে, নোয়াখালী, ফেনী, লক্ষ্মীপুর, অনেক এলাকার মানুষ এখানে আসেন, আমি জানি। তো আমরা আমাদের এলাকায় আঞ্চলিক ভাষায় বলি আনিস, মানে নিয়ে আসিস। দিস না মানে কিছু। ওদের নীতিটাও হলো এইরকম, আনিস দিস না। ওরা সব চুক্তি করে সব নিয়ে নেয়। আমার দেশের বন্দর চায়, আমার দেশের রেল চায়, রুট চায়, ট্রানজিট চায়, সব চায়। ওরা সব দেয়, সব নেয়। আর দুটা জিনিস দেয়। কয়টা জিনিস দেয়? এক, সীমান্তে ফেলানির লাশ উপহার দেয়। দুই, শুকনা মৌসুমে পানি দেয় না, বর্ষা মৌসুমে পানি দেয়। সিলেটে দেখেছেন গত বছর ফেনী, চট্টগ্রামের কিছু অঞ্চল, নোয়াখালী, লক্ষ্মীপুরে কি কারবারটা হলো। গত 100 বছরেও এরকম বন্যা এই অঞ্চলের মানুষ দেখেছে কিনা সন্দেহ আছে। এরা আমাদের সব নিবে আর বিনিময়ে বন্যার পানি দিয়ে মারবে। তাদেরকে সতর্ক করবে, এইরকম আগ্রাসী কাজ আর তোমাদের সহ্য করা হবে না। যদি গাজওয়াতুল হিন্দ, হিন্দুস্তানের এই যুদ্ধ আমাদের সামনে চলে আসতেও তো পারে, আগে থেকে প্রস্তুতি নেওয়া লাগবে না? প্রস্তুতির জন্য কথাগুলো বললাম। ইউনূস সাহেবকে বলবো, আপনি জাতীয় ঐক্যের ডাক দিয়েছেন, আমরা সবাই আপনার সাথে আছি। শুধু মুসলমান না, এদেশের হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান সবাই আছে। কেন? কারণ সবাই বাংলাদেশের নাগরিক।